অভিশপ্ত বাড়ি। ৯০-এর দশক কলকাতার এক পুরনো এলাকায় অনিরুদ্ধ নামের একজন অনুসন্ধানী সাংবাদিক নতুন ভাড়াটিয়া হিসেবে চলে আসেন। তিনি জানালেন তার কাজ মূলত অপরাধমূলক বিষয় এবং থ্রিলার নিয়ে, যা সমাজের অন্ধকার দিক উন্মোচন করে। বাড়িটি একটি পুরনো লাল ইটের, যার দেয়ালে ধুলো জমে গেছে, কাঠের ফার্নিচারে সৃষ্ট সময়ের ছাপ স্পষ্ট। বাড়ির কোনায় একটি পুরনো ক্যাসেট প্লেয়ার পড়ে থাকে, এর সঙ্গেই বাড়ির অতীতের ছায়া। পাশের ফ্ল্যাটের কমলা দিদি প্রথম দিনেই সতর্ক করে দেন, এখানে কেউ বেশি দিন টেকে না, বাড়িটা ভালো নয়। অনিরুদ্ধ মুচকি হেসে বলেন, ভূতের গল্প তো শুনতে ভালো লাগে, কিন্তু এসব বাস্তবে হয় না দিদি। কমলা দিদি দীর্ঘশ্বাস ফেলে বলেন, সময় এলেই বুঝবি। এই কথাগুলির মধ্যে যেন একটি অজানা সতর্কবার্তা ছিল, কিন্তু অনিরুদ্ধ তাতে বিশেষ মনোযোগ দেন না। রাত গভীর হয়ে আসে। মুষলধারে বৃষ্টি ঝরছে, কলকাতার ছিমছাম রাস্তায় জল জমে গেছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিলেন অনিরুদ্ধ, এক অদ্ভুত মগ্নতায়। একবারও তিনি ভাবেনি যে বাড়ির দেয়ালে ধুলোর আস্তরণ, তার অতীত কি ভুতুরে। ক্যাসেট প্লেয়ারে বাজছিল শহরের কোলাহল, আর অনিরুদ্ধ ভাবছিল তার নতুন আবাস নিয়ে। তার কাজ, তার অনুসন্ধান, এই সব কিছু তাকে এক নতুন দুনিয়ায় টেনে নিয়ে এসেছে। কিন্তু সেই শান্ত রাতের মধ্যে কিছু ছিল যা অস্বাভাবিক মনে হচ্ছিল। হঠাৎ বাতাস থমকে দাঁড়াল, চারপাশে সংগতি নষ্ট হয়ে গেল। বৃষ্টির শব্দ যেন থেমে গেল। অনিরুদ্ধ মুহূর্তে অনুভব করলেন এক অদ্ভুত চাপা সংকট তাকে ঘিরে ধরেছে। বাতাসের মধ্যে যেন কোনো পরিশ্রম, কোনো অজানা উপস্থিতি। তার কানে ঢুকল দূরে ট্রামের ঝনঝন শব্দ, আর তার শরীরের প্রতিটি স্নায়ু যেন একটু একটু করে টান ধরতে শুরু করল। তখনই তার মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। এটি প্রথমবার নয়, এমন একটি অনুভূতি অনিরুদ্ধের মধ্যে প্রায়শই আসত, বিশেষ করে যখন তিনি তার অনুসন্ধানী কাজের মাঝে গভীরভাবে ডুবে থাকতেন। তবে এ দিনটা একটু আলাদা ছিল। ঘরের অন্ধকার কোণ থেকে একটি ফিসফিসানি ভেসে এলো, যা তাকে একদম স্থির করে দিল। শিরদাঁড়ায় শীতল স্রোত বয়ে গেল, এবং ঘরের বাতাস যেন একটু ঘন হয়ে উঠল। ধীরে ধীরে সেই ফিসফিসানি স্পষ্ট হয়ে উঠল, পেছনে তাকিও না। এবার অনিরুদ্ধের সারা শরীরে এক অদ্ভুত শিহর অনুভূত হল। সে বুঝতে পারল এটা কোনো রূপকথার গল্প নয়, অথবা কোনো ভূতের দৌরাত্ম্য নয়। এটি বাস্তব, বাস্তবের অন্ধকার দিক। সে এক মুহূর্তের জন্য দম আটকে দাঁড়িয়েছিল, কেবল অনুভব করছিল চারপাশের অদ্ভুত শূন্যতা। কিন্তু তার মনের অদৃশ্য শক্তি তাকে কিছুতেই ভয় পেতে দিচ্ছিল না। তিনি দ্রুত সিগারেটটি মাটিতে ফেলে দিলেন এবং অন্ধকার কোণটির দিকে তাকালেন। কিছু ছিল, কিছু অজানা, যা তাকে ঘিরেছিল। কিন্তু কোথায়? কিছুই ছিল না, শুধু ঘোর অন্ধকার। এটা শুধু বোধ হয় আমার মনের ভুল, অনিরুদ্ধ বললেন নিজেকে দৃঢ় করতে, কিন্তু তার গলা কাঁপছিল। তবে সেই রাতে অনিরুদ্ধের মনের মধ্যে যে অস্থিরতা জন্মেছিল, তা তার নীরবতা ভেদ করে গিয়েছিল। ঘরটির মধ্যে কিছু অদৃশ্য তীব্রতা ছিল, যা তাকে বুঝতে দেয়নি এই বাড়ি নিছক পুরনো ইতিহাস নয়, বরং একটি বিষণ্ণ অতীতের ধারক, যে অতীত সে ভোলেনি। দিনটি ছিল খুবই ভ্যাপসা, কলকাতার গরমে ঘরটি গুমোট হয়েছিল। কিছুক্ষণ আগে ঘরের বাতি জ্বালিয়ে বসেছিলেন অনিরুদ্ধ। ক্যাসেট প্লেয়ার থেকে আবারও শহরের কোলাহল শোনা যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে কিছু ছিল যা অদ্ভুত লাগছিল। খুব ধীরে ঘরটির এক কোণ থেকে ঠান্ডা বাতাস আসছিল, যদিও জানালা বন্ধ ছিল। বাতাসের সাথে কোনো একটি অদ্ভুত গন্ধ ছিল, যা অনিরুদ্ধের মনে শঙ্কা জাগায়। কিছু ছিল যা সে বুঝতে পারছিল না। তবে এই সময় একটা ঘটনা ঘটল, যা তার মানসিক শান্তি একেবারে নষ্ট করে দিল। সে ঠিক করল বারান্দায় যাবে, কিছুটা হাঁটতে, একবারের জন্য সেই অন্ধকারে হারিয়ে যাবে। সিগারেটের ধোঁয়ায় নিজেকে আচ্ছন্ন করতে চাইছিল। কিন্তু হঠাৎই তার চোখের সামনে একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। শুরুর দিকে তাকে কিছু মনে না হলেও যখন ছায়ামূর্তিটি আরও কাছে এসে দাঁড়ালো, তখন অনিরুদ্ধ বুঝতে পারলেন এটি কোনো স্বাভাবিক মানুষ নয়। ছায়ামূর্তিটি অদ্ভুতভাবে ধোঁয়ার মতো দেখতে ছিল। তার মধ্যে কোনো মুখ স্পষ্ট ছিল না, কেবল কালো সিলুয়েট, যা আরও ভয়ানক হতে লাগল। এটা কি? কে তুমি? অনিরুদ্ধ চিৎকার করতে গেলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শুধু তার মনে হচ্ছিল কেউ তাকে গভীর দৃষ্টিতে দেখে যাচ্ছে। ছায়ামূর্তিটির মধ্যে এক ধরনের অশুভ উপস্থিতি ছিল, যা তাকে শান্তি থেকে একেবারে দূরে নিয়ে যাচ্ছিল। এটি মুহূর্তে তার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দেয়। ঘরটি শীতল হয়ে ওঠে, অথচ বাইরে গরম ছিল। বাতাস ভারী হয়ে ওঠে।
এবং তখনই সেই অদ্ভুত গন্ধ আরও তীব্র হয়ে ওঠে। এর মধ্যে অদৃশ্যভাবে এক দুর্বিষহ শ্বাসের শব্দ শোনা যায়, তুমি আমার দিকে তাকিয়েই ফেলেছ, এবার তুমি আমাকে দেখতে পাবে। অনিরুদ্ধের দৃষ্টি আরও ঘোলাটে হয়ে আসে, যেন তিনি বাস্তবতা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন। অন্ধকারটি তাকে যেন জাপটে ধরেছিল, প্রতিটি কোণ, প্রতিটি সিলুয়েট তাকে ঘিরেছিল। সে ভাবছিল, কি হতে চলেছে? এই রহস্যের অন্তরালে কি আসলেই কোনো দুষ্ট শক্তি লুকিয়ে আছে? পরদিন অনিরুদ্ধ খুবই ক্লান্ত হয়ে উঠলেন। রাতের পর সেই অদ্ভুত অভিজ্ঞতা তাকে শঙ্কিত করে রেখেছিল। মনে হচ্ছিল কিছু অশরীরী শক্তি তাকে তাড়া করছে। ঘরের দেয়াল ঘুরে তাকালেন, যেন সেই ছায়ামূর্তি এখনও উপস্থিত, কিন্তু কিছুই ছিল না। তারপর একদিন রাতে, যখন তিনি আরও একটি আর্টিকেল লিখতে বসেছিলেন, হঠাৎ তার চারপাশ অন্ধকার হয়ে আসে। সব আলো নিভে যায়। ঘরের মধ্যে অস্থিরতা বিরাজ করতে থাকে। তবে এক মুহূর্তের জন্য তিনি শুনতে পেলেন, কোণ থেকে একটি শ্বাসের শব্দ ভেসে আসছে, তুমি তো পেছনে তাকিয়ে ফেললে, এবার শাস্তি ভোগ করো। এক মুহূর্তে তিনি মাথা ঘুরিয়ে দেখেন, কিন্তু আশেপাশে কিছুই ছিল না। ঠিক তখনই বিদ্যুৎ চমকায়, ঘরের আলো ফিরে আসে। কিন্তু অনিরুদ্ধ জানতেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়। তার মন, তার অনুভূতি, সমস্ত কিছু বলছিল যে কিছু একদম ভিন্ন চলছে। ঘরের কোণায় কিছু যেন নড়ে চড়ে উঠল। তীব্র অন্ধকারে তিনি দেখতে পান, একটি ছায়ামূর্তি ফিসফিস করছে, আমাকে ফিরিয়ে দাও। তার সারা শরীরে একটা শিহরণ অনুভূত হয়। অনিরুদ্ধ জানতেন, কিছু একটা ভয়াবহ ঘটতে চলেছে। এই বাড়ির অতীত, এই বাড়ির ইতিহাস তাকে আর ছেড়ে দেবে না। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাল। তারা অনিরুদ্ধকে অজ্ঞান অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখল। তার মুখে ঘাম এবং আতঙ্কের কারণে তীক্ষ্ণ হয়ে উঠেছিল। মনে হচ্ছিল যেন সে কিছু দেখেছে, যা পৃথিবীর বাস্তবতা থেকে অনেক দূরে। ঘরটি একেবারে অন্ধকার ছিল এবং তার কাছে কোনো ব্যাখ্যা দেওয়ার শক্তি ছিল না। তখনই পুলিশ দেখতে পেল, অনিরুদ্ধের মোবাইলটি গায়েব। তবে আরও ভয়ের বিষয় ছিল, ঘরের দেওয়ালে লাল রঙে বড় বড় করে লেখা ছিল, তুমি এখন আমার জায়গায়। এটি প্রথমবার নয় যে কেউ এই বাড়িতে নিখোঁজ হয়েছে। স্থানীয়রা জানালো, কয়েক বছর আগে আরেকজন ভাড়াটিয়া এভাবে গায়েব হয়েছিল এবং তারপর থেকেই এই বাড়ি সম্পর্কে গুজব ছড়িয়ে পড়েছে। পুলিশ তেমন কোনো সূত্র পেল না, কিন্তু ঘটনা যে খুবই রহস্যজনক, এটা তারা নিশ্চিত ছিল। সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্রে যখন ঘটনা নিয়ে আলোচনা শুরু হলো, তখন অনিরুদ্ধের বন্ধু সৌরভ বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়ল। সে জানত তার বন্ধুর উপর ভয়ানক কিছু ঘটেছে, কিন্তু এর পেছনে কি রয়েছে। সৌরভ একজন পেশাদার ফটোগ্রাফার, প্রায় অনিরুদ্ধের সঙ্গে সময় কাটাতে আসত। তার কাজের জন্য বহু জায়গায় যেতে হতো, তবে সে কখনো ভীত হয়নি। কিন্তু ওই দিন, যখন সে বাড়িটির ভিতর ছবির শুটিং করতে এসে দাঁড়ালো, কিছু অদ্ভুত ঘটনাও ঘটে গেল। তার ক্যামেরায় দেখা গেল কিছু অদ্ভুত ছায়ার অস্তিত্ব। বিশেষ করে আয়নার সামনে, যেখানে সাধারণত মানুষের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়, সেখানে সে এক নারীর অস্পষ্ট মুখ দেখতে পেল। এটা তাকে অবাক করে দিল। কিন্তু সে জানত না, এই প্রতিচ্ছবি কি একটি সহজ বিভ্রম নাকি এর পিছনে কোনো গভীর রহস্য রয়েছে। সৌরভ দ্রুত ছবিগুলো চেক করল, কিন্তু তা দেখা মাত্র সে বুঝতে পারল, ছবির মধ্যে কোনো ভুল নেই। অস্পষ্ট অন্ধকার, কিন্তু কিছু ছিল, তার চোখের সামনে একটি মানবীয় অশরীরী মুখের ছায়া। এটা কিসের চিহ্ন? সৌরভ নিজের মধ্যে এই প্রশ্নটি বলল। কিছু বুঝে উঠতে পারছিল না, কিন্তু সে সিদ্ধান্ত নিল, আরও গভীরভাবে তদন্ত করবে। সৌরভ পুরো ব্যাপারটি নিয়ে আরও অনুসন্ধান করতে লাগল। তিনি বাড়িটির অতীত নিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করলেন। অবশেষে তিনি জানতে পারলেন যে বাড়ির পুরনো মালিক ছিলেন হরিদাস মুখার্জি, যিনি 1988 সালে এখানে খুন হয়েছিলেন। পুলিশের কাছে এই ঘটনার কোনো সুস্পষ্ট সূত্র ছিল না, এবং স্থানীয়রা বলেছিল, এই হত্যাকাণ্ডের পর থেকেই বাড়িতে অলৌকিক কিছু ঘটতে শুরু করেছে। তবে সৌরভের কাছে বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠল। কেন সেই হত্যাকাণ্ডের পর থেকে বাড়িতে বারবার ঘটছে অদ্ভুত ঘটনা? সৌরভ বুঝতে পারছিল না, কিছু অদ্ভুত শক্তি একে একে ঘটনাগুলোর পেছনে লুকিয়ে আছে। এরপর সে স্থানীয় একজন বৃদ্ধের কাছ থেকে পুরনো তথ্য পেল, যিনি জানালেন, এই বাড়ির পুরনো মালিকের স্ত্রীও একসময় নিখোঁজ হয়েছিলেন। তাদের ইতিহাস এই বাড়ির অন্ধকারে ঢেকে আছে, বৃদ্ধ বলল। রাতে সৌরভ একা ঘরে বসে তথ্যগুলো পুনরায় যাচাই করছিল। বাইরে ঝড়ের শব্দ, আর মাঝে মাঝে মনে হচ্ছিল
যেন কেউ ওর নাম ধরে ডাকছে। সে জানত এটা তার মনের ভুল হতে পারে, কিন্তু যখন একই শব্দ বারবার শোনা যেতে লাগলো, তখন তার শরীরের লোম খাড়া হয়ে উঠল। আচমকা টেবিলে রাখা মোবাইলের স্ক্রিনে কিছু ঝাপসা প্রতিচ্ছবি ভেসে উঠল। স্ক্রিনের আলোতে সে স্পষ্ট দেখতে পেল একজন নারী, যার মুখ সম্পূর্ণ বিকৃত। মুহূর্তেই স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে গেল, আর কানে এলো ফিসফিসানি, তুমি ভুল পথে এগোচ্ছ, ফিরে যাও। সৌরভ আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো, তার গলা শুকিয়ে এলো। এ কি হতে পারে? সে সিদ্ধান্ত নিল পরের দিন অনিরুদ্ধের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। পরের দিন সৌরভ স্থানীয় এক পুরনো লাইব্রেরিতে গিয়ে কিছু পুরনো খবরের কাটিং খুঁজে পেল। একটি সংবাদপত্রের রিপোর্ট থেকে সে জানতে পারল হরিদাস মুখার্জির স্ত্রী মীরা মুখার্জি 1985 সালে রহস্যজনকভাবে নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার কিছুদিন পরই হরিদাসকে হত্যা করা হয়। সৌরভ আরও জানতে পারল এই বাড়ির পুরনো ভাড়াটিয়ারা প্রায় সবাই কিছু না কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি ছিল, যারা এই বাড়িতে বেশি দিন থেকেছে তারা কেউই বেঁচে নেই। এই তথ্য জানার পর সৌরভ বুঝতে পারল বিষয়টা সাধারণ নয়, তাকে সত্যের গভীরে নামতে হবে। সন্ধ্যার দিকে অনিরুদ্ধ ও সৌরভ একসঙ্গে বসে বাড়িটি সম্পর্কে আলোচনা করছিল। হঠাৎ তারা লক্ষ্য করল জানালার কাছে অদ্ভুত ছায়ামূর্তি ভেসে উঠেছে। বাইরে কিছু ছিল না, কিন্তু ছায়াটি যেন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। এটা কিভাবে সম্ভব? অনিরুদ্ধ ফিসফিস করে বলল। সৌরভ উঠে জানালার কাছে গেল, কিন্তু বাইরে কিছুই দেখতে পেল না। কিন্তু ঠিক তখনই একটা হাত তার কাঁধে এসে পড়ল। সে আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু পিছন ফিরে দেখল কেউ নেই। তারা বুঝতে পারল এই রহস্যের সমাধান না করলে তাদের জীবন আরও বিপদের দিকে এগোবে। অনিরুদ্ধ ও সৌরভ ঠিক করল বাড়িটির প্রতিটি কোণা ভালোভাবে খুঁজে দেখবে। একবারই তারা অনুভব করল বাড়ির একটি জায়গায় ফাঁকা লুকোনো ঘর আছে। অনেক কষ্টে দেয়ালের পুরনো কাঠ সরিয়ে তারা দেখতে পেল সেখানে একটি ছোট্ট গোপন ঘর লুকানো ছিল। ঘরটির ভেতরে ঢুকে তারা দেখতে পেল একটি পুরনো কোট, কিছু ভাঙা আসবাবপত্র, আর এক কোণায় পড়ে থাকা একটি ডায়েরি। সেই ডায়েরিতে লেখা ছিল, আমি জানি ও আমাকে ছেড়ে যাবে না। প্রতিদিন রাতে আমি ওর নিঃশ্বাস অনুভব করি। ওর চোখ দুটো এখনো আমার দিকে চেয়ে থাকে। যদি কেউ এটা পড়ে তাহলে বুঝবে এই বাড়ি আর 5টা সাধারণ বাড়ির মতো নয়। এখানে কেউ এলে আর ফিরে যেতে পারে না। এই লাইনগুলো পড়ে অনিরুদ্ধ ও সৌরভের মনে আতঙ্কের স্রোত বয়ে গেল। রাত গভীর হয়ে এসেছে। অনিরুদ্ধের ঘুম আসছিল না, যেন কোথাও কেউ তাকে ডাকছিল। শিয়রে বাতাসের শীতলতা অনুভব করলেন তিনি। জানালার কাছে ধাক্কা দিচ্ছিল হাওয়ার ঝাপটা, কিন্তু হাওয়ার শব্দের মাঝেও এক অদ্ভুত ফিসফিসানি ভেসে এলো। তিনি উঠে দাঁড়ালেন, চারপাশে তাকালেন। আলো জ্বালিয়ে দেখলেন ঘর স্বাভাবিক, কিন্তু দরজার নিচ দিয়ে ছায়ার মতো কিছু সরে গেল। তিনি দ্রুত দরজার কাছে গেলেন, খুলে তাকাতেই চমকে উঠলেন। করিডোরে ধোঁয়ার মতো অস্পষ্ট এক অবয়ব, যেন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু মুখ স্পষ্ট নয়। তুমি এখানে কাদের খুঁজছ? হঠাৎই এক নারী কণ্ঠ কানে এলো। অনিরুদ্ধ ঘুরে তাকাতেই দেখলেন এক মধ্যবয়সী নারী দাঁড়িয়ে, সাদা শাড়ি, চোখের গভীরে এক ভয়ানক অন্ধকার। তার চেহারা যেন সময়ের অতল গহ্বরে হারিয়ে যাওয়া এক কাহিনীর সাক্ষী। আমি কিছু খুঁজছি না। আপনি কে? অনিরুদ্ধ জিজ্ঞেস করলেন। নারী কিছু বললেন না, শুধু চেয়ে রইলেন। তারপর ফিসফিস করে বললেন, ওরা ফিরে এসেছে, তুমি তাদের থামাতে পারবে না। নারী হাওয়ার মতো মিলিয়ে গেল, আর অনিরুদ্ধের শরীর জমে গেল শীতল আতঙ্কে। সৌরভের কাছে অনিরুদ্ধ সেই রাতের ঘটনা বললেন। সৌরভ সাবধানে বলল, তোর কি মনে হয় এটা সত্যি নাকি শুধু মানসিক বিভ্রম? অনিরুদ্ধ গম্ভীর হয়ে বলল, আমি জানি না, কিন্তু আমি জানি কিছু একটা ঘটেছে। সেই মহিলার কথা এখনো কানে বাজছে। সৌরভ মাথা নেড়ে বলল, আমাদের উচিত বাড়িটির ইতিহাস আরও খুঁজে দেখা। তারা স্থানীয় গ্রন্থাগারে গেলেন, যেখানে পুরনো সংবাদপত্রের ফাইল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর তথ্য। 1988 সালে এই বাড়ির এক ভাড়াটিয়া, রুদ্র মুখার্জি, স্ত্রীসহ এক রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। পরে তার স্ত্রীর দেহ পাওয়া যায় বাড়ির পেছনের এক কুয়োতে, গলায় ফাঁস লাগানো। কিন্তু রুদ্রের দেহ কখনোই খুঁজে পাওয়া যায়নি। এক বৃদ্ধ লাইব্রেরিয়ান ফাইল দেখে ফিসফিস করে বললেন, রুদ্র আজও ফিরে আসেনি, কিন্তু সে কোথাও আছে। তার ছায়া আজও এই বাড়ির দেয়ালে লেপ্টে আছে।
সেই মুহূর্তে অনিরুদ্ধ বুঝলেন বাড়ির রহস্য মাত্র শুরু হয়েছে। রাত গভীর হলে অনিরুদ্ধ অনুভব করলেন ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। জানালার পর্দা অদৃশ্য বাতাসে উঠতে লাগলো, অথচ বাইরে বাতাসের কোনো প্রবাহ নেই। তখনই শুনতে পেলেন সেই নারী কণ্ঠ আবার ফিসফিস করছে, ও ফিরে আসবে, প্রস্তুত হও। ঘরের কোণে অন্ধকার আরো ঘন হয়ে এলো। অনিরুদ্ধ কাঁপতে কাঁপতে তাকালেন এবং দেখলেন আয়নার সামনে এক ছায়া ধীরে ধীরে আকার নিতে শুরু করেছে। চোখ, নাক, ঠোঁট সব স্পষ্ট হয়ে উঠছে, কিন্তু তার মুখের মধ্যে একটা বিশ্রী বিকৃত হাসি। অনিরুদ্ধ চোখ বন্ধ করলেন, যেন সে কিছুই দেখেননি। কিন্তু চোখ খুলতেই দেখলেন ছায়াটি তাকে ঠিকই লক্ষ্য করছে। তার ঠোঁট নড়ল, যেন কিছু বলার চেষ্টা করছে। তারপর হঠাৎই আয়নার কাঁচ ভেঙে গেল, গ্লাসের টুকরো ছড়িয়ে পড়ল মেঝেতে, আর এক দানবীয় গর্জন কানে এলো। পরদিন সকালে অনিরুদ্ধের অফিসে এক রহস্যময় মেয়ে দেখা করতে এলো। মেয়েটির নাম অর্পিতা। সে জানালো সে একজন প্যারানর্মাল গবেষক, শহরের বিভিন্ন ভৌতিক কেস নিয়ে কাজ করে। অর্পিতা গম্ভীর স্বরে বলল, আমি জানি আপনি যে বাড়িতে আছেন সেটা স্বাভাবিক নয়। আমি এখানে এসেছি সাহায্য করার জন্য। অনিরুদ্ধ প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু অর্পিতা তাকে বলল, আপনি গত রাতে একটা ছায়া দেখেছেন, তাই তো? সে ফিরে এসেছে। আপনি যা দেখেছেন তা শুধু শুরু। রুদ্র মুখার্জির গল্পের পেছনে আরও ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। অর্পিতার কথা শুনে অনিরুদ্ধ অনুভব করলেন তিনি হয়তো একা নন এই লড়াইয়ে। কিন্তু তিনি কি সত্যি এই রহস্যের গভীরে যেতে প্রস্তুত? সৌরভ, অনিরুদ্ধ ও অর্পিতা একসঙ্গে বাড়িটির পুরনো নথি ও তথ্য বিশ্লেষণ করতে শুরু করল। তারা জানতে পারল রুদ্র মুখার্জির স্ত্রী শোভনা শুধু খুন হননি, তাকে এক ভয়ঙ্কর তান্ত্রিক আচার দিয়ে বলি দেওয়া হয়েছিল। তার আত্মা এখনও মুক্ত হয়নি, আর সে প্রতিশোধ চাইছে। বাড়ির পেছনের কুয়ো থেকে শোভনার কিছু ব্যক্তিগত জিনিস পাওয়া গেল, একটি পুরনো চুড়ি, রক্তমাখা শাড়ির টুকরো এবং একটি পুরনো নোটবুক, যাতে লেখা ছিল, ও আসছে, ও আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। অর্পিতা বলল, আমরা যদি শোভনার আত্মাকে মুক্ত করতে না পারি, তবে এই বাড়িতে আরও মৃত্যুর ঘটনা ঘটবে। রাত বাড়তেই বাড়িতে অস্বাভাবিক ঘটনা বাড়তে লাগল। হঠাৎ দরজার বাইরে কেউ ধাক্কা দিতে লাগল। তারা দরজা খুলতেই দেখল এক উচ্চকায় পুরুষ দাঁড়িয়ে আছে। তার চোখগুলো শূন্য, তীব্র অন্ধকার। সে ফিসফিস করে বলল, তোমরা ভুল করছো, ও যাবে না। তারপর সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সৌরভ আতঙ্কিত কণ্ঠে বলল, এটা কি ছিল? অর্পিতা ধীর স্বরে বলল, রুদ্র মুখার্জি ফিরে এসেছে, কিন্তু সে এখন আর মানুষ নয়। রাত গভীর হতেই বাড়ির পরিবেশ আরও ভারী হয়ে উঠল। দেয়ালগুলো যেন নড়েচড়ে উঠছে, মেঝে কেঁপে উঠছে অলৌকিক শক্তির উপস্থিতিতে। অনিরুদ্ধ, সৌরভ ও অর্পিতা একসঙ্গে বসে পরিকল্পনা করছিলেন কিভাবে এই ভয়াবহতার ইতি টানা যায়। হঠাৎ দরজা বিকট শব্দে খুলে গেল। অন্ধকার করিডোরে ধোঁয়ার মতো অস্পষ্ট অবয়বগুলি নড়াচড়া করতে লাগল। ওরা এসে গেছে, ফিসফিস করে বলল অর্পিতা। একটি অবয়ব সামনে এগিয়ে এলো। এবার তার মুখ পুরোপুরি স্পষ্ট, রুদ্র মুখার্জি। কিন্তু সে আর মানুষ নেই, তার চোখ দুটো শূন্য, দেহের চারপাশে অন্ধকার ধোঁয়ার কুণ্ডলী। তোমরা মুক্তি চাও? তবে মূল্য দিতেই হবে। তার কণ্ঠে মৃত্যুর শীতলতা। অর্পিতা চিৎকার করে বলল, শোভনার আত্মা মুক্তি পেতে চায়, তুমি তাকে আটকে রেখেছ, তাকে যেতে দাও। রুদ্র হেসে উঠল, বিকৃত ভয়ানক হাসি। সে কারো মুক্তি চায় না, সে প্রতিশোধ চায়। হঠাৎ করিডোরের বাতিগুলো একে একে নিভে গেল। চারপাশে কেবল হিমশীতল অন্ধকার। এরপর শোনা গেল নারী কণ্ঠের এক মর্মান্তিক আর্তনাদ। এক ঝলকের মতো দেখা গেল শোভনা দাঁড়িয়ে আছে, তার চোখ দুটি রক্তলাল। সে রুদ্রের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে প্রতারণা করেছ, তুমি আমাকে মরতে বাধ্য করেছ, এবার আমি তোমায় শেষ করব। রুদ্রের মুখে আতঙ্ক ফুটে উঠল। সে পিছু হটতে লাগল, কিন্তু শোভনার আত্মা তাকে এক প্রচণ্ড ধাক্কায় দেয়ালের সাথে আছড়ে ফেলল। রুদ্র চিৎকার করল, কিন্তু কোনো রক্ষা নেই। হঠাৎ পুরো বাড়ি কাঁপতে লাগল। জানালার কাঁচ চূর্ণবিচূর্ণ হয়ে গেল। শোভনার আত্মা এক বিকট ক্রোধ নিয়ে রুদ্রের উপর ঝাঁপিয়ে পড়ল। রুদ্র এক করুণ আর্তনাদ করল, তারপর তার দেহ ছাই হয়ে গেল, মিলিয়ে গেল বাতাসে। সবকিছু শান্ত হয়ে গেল, বাতাস থেমে গেল, অন্ধকার দূর হল।
অনিরুদ্ধ, সৌরভ আর অর্পিতা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এটা কি শেষ? কাপা গলায় জিজ্ঞেস করল সৌরভ। অর্পিতা গভীর শ্বাস নিয়ে বলল, শোভনা মুক্তি পেয়েছে। কিন্তু এবারের অভিশাপ কখনোই পুরোপুরি শেষ হবে না। কিছু অতীত কখনো হারিয়ে যায় না। অনিরুদ্ধ জানালার বাইরে তাকালেন, রাতের আকাশের দিকে। মনে হলো দূরে কোথাও একটা ছায়া এখনো ফিসফিস করছে। হঠাৎ বাতাসের মধ্যে একটি শীতল কণ্ঠস্বর শোনা গেল, আমার গল্প কি সত্যিই শেষ? এবং তারপর বাড়ির দরজা ধীরে ধীরে খুলে গেল, যেন কেউ আবার প্রবেশ করতে চাইছে।